সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আমাদের ত্বকে যখন ছোট ছোট কোনো দাগ দেখা যায় বা কোনো অ্যাকনি দেখা যায়, তখন কিন্তু আমরা কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। বিশেষ করে মহিলারা বা নারীরা কিন্তু একটু বেশি দুশ্চিন্তা করে। তবে সেই দাগটি যদি থাকে মেলাজমা বা মেচতার দাগ, তখন কিন্তু দেখা যায় তার আত্মবিশ্বাস বা ফ্রাস্ট্রেশন এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফারিয়াল হক এলভিস 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে চর্ম বিষয়ে কিংস কলেজ লন্ডন থেকে MSc ডিগ্রি সহ অন্যান্য দেশ থেকে ডিপ ডার্ম ডিগ্রি ও ট্রেনিং প্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট বনানী শাখায় চর্ম ও যৌন রোগ বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে ফেসের অংশটাতে মেচতা বা মেলাজমা এই ধরনের দাগ আসলে কেন হয়, এটার কারণটা আসলে কি? এটা হচ্ছে পিগমেন্টারি ডিসঅর্ডার। স্কিনে মেলানিন নামে একটা পিগমেন্ট থাকে আমাদের। সো এই মেলানিন পিগমেন্টটা যদি অনেক বেশি প্রডিউস হয় এবং একটা লোকাল জায়গাতে এসে জমা হতে থাকে, সেক্ষেত্রে ব্রাউনিশ প্যাচ দেখতে পাই মুখের উপরে। বিশেষ করে আমরা দেখি যে মেস্তা রোগীদের গালের দুপাশ থেকে স্টার্ট হয়, অনেকের নাকে ছড়িয়ে যায়, কপালে ছড়িয়ে যায়, থুতনি পর্যন্ত গলায়ও হয়। এটাকে মেলাজমা বলে। সো এখানে পিগমেন্টারি ডিসঅর্ডার একটা তো কারণ হচ্ছে জেনেটিক। যদি কারো জেনেটিক ইস্যুস থাকে, বাবার সাইডে মায়ের সাইডে কারো ছিল, তারও হবে। এটা হলো জেনেটিক ইস্যু। এছাড়া প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জ হয় মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মেলাজমা হয়। যাদের হচ্ছে ধরেন কন্ট্রাসেপটিভ পিল অনেক দিন ধরে খাচ্ছে, অনেক বছর ধরে খাচ্ছে, তাদের ক্ষেত্রে হতে পারে। লাইফস্টাইল চেঞ্জের জন্য হতে পারে। যাদের ঘুম অনেক দেরিতে ঘুমোতে যান, যাদের লাইফস্টাইলে প্রবলেম আছে, সেডেন্টারি লাইফে আছেন, তাদের ক্ষেত্রে মেলাজমা হতে পারে। আর এখন সব থেকে কমন জিনিস হচ্ছে যে আমরা প্রচুর প্রচুর মেকআপ করছি এবং প্রচুর প্রোডাক্টস ইউজ করছি স্কিনের উপরে। কেউ জেনে করছি, কেউ না জেনে করছি, অনলাইনে দেখে কিনে ফেলছি এবং যা খুশি তাই স্কিনের উপরে মাখছি। তো যতগুলো কেমিক্যাল আপনার স্কিনে আপনি মাখছেন, প্রতিদিন যদি প্রচুর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যুক্ত প্রোডাক্টস আপনার স্কিনে আপনি লাগান, সেক্ষেত্রে দেখা যায় যে মেলাজমা হতে পারে। হয়তো বা আপনার ফ্যামিলিতে এই ডিজিজটা নেই, বাট আপনি ইনভাইট করছেন এভাবে। সো আসলে মেলাজমার কারণ বলে শেষ করা যেতে পারে না। যাদের মেচতা বা মেলাজমা এই ধরনের প্রবলেম রয়েছে, তাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি? অ্যাকচুয়ালি মেলাজমা একটা ক্রনিক ডিজিজ। ক্রনিকটা মেডিকেল টার্ম, আমি সহজে বোঝার জন্য বলি। এটা কিন্তু আজীবনের একটা রোগ। এটাকে আপনি কমিয়ে, চিকিৎসার মাধ্যমে এটাকে কমিয়ে তারপর এটাকে কন্ট্রোল করে রাখতে হয় জিনিসটা। সো এটার জন্য কোনো ম্যাজিক্যাল ক্রিম নেই যে আপনি একটা ক্রিম মাখলেন আর এটা চলে গেল আর হবে না, সেটা না। কিছুদিনের জন্য আপনি ভালো থাকবেন যদি আপনি আপনার মতন করে ক্রিম বাজার থেকে বা দোকান থেকে কিনে মাখেন। এটার জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধগুলো নিতে হবে। এখানে আমরা ওরাল মেডিকেশন ইউজ করি, এখানে আমরা টপিক্যাল যেগুলো ক্রিম বা জেল এগুলো ইউজ করে থাকি এবং সাথে সাথে খুব চমৎকার একটা ট্রিটমেন্ট আছে কেমিক্যাল পিল। এটা একটা প্রসিডিউরাল ট্রিটমেন্ট। এই প্রসিডিউরটা 2 to 3 মিনিটসের একটা প্রসিডিউর। এখানে আমরা গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হয় এই কেমিক্যাল পিলের মাধ্যমে, এবং অন্যান্য আদার অ্যাসিডও ইউজ করা যেতে পারে। বাট এইটার মাধ্যমে যেটা হয় যে আপনার স্কিনে যে মেলাজমা যেই লেয়ারে থাকে, যদি সেটা এপিডার্মাল হয় বা ডার্মাল ডিপ ডার্মালও হয়, সেই ক্ষেত্রে কেমিক্যাল পিলটা ওষুধের পাশাপাশি খুব ভালো কাজ করে। এখন বলতে পারেন যে কেমিক্যাল পিল কেন, আমি শুধুমাত্র ওষুধ না কেন, কারণ মেডিসিন যে ওরাল মেডিকেশনগুলো নেওয়া হয় এগুলোর কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতার মধ্যে একটা হচ্ছে যে এটা ডিউরেশন, আপনি 5 মাস 6 মাস, তারপরে যে আপনাকে গ্যাপ দিতে হবে। যখনই আপনি ওষুধটা গ্যাপ দেবেন তখন আবার মেস্তাটা চলে আসবে। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে যারা ওষুধের পাশাপাশি কেমিক্যাল পিল প্রসিডিউরটা অ্যাড করে থাকেন ট্রিটমেন্টে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের খুব দ্রুত মেস্তাটা কমে আসে এবং অনেক দিন পর্যন্ত ওনারা ভালো থাকেন। এখন কেমিক্যাল পিলের একটা নির্দিষ্ট পরিমাণে এক একটা পেশেন্টের জন্য এক এক রকমের লাগে, যেমন কারো 6টা লাগে, কারো 8টা লাগে, কারো 10টা লাগে। এটা করার পরে তারপর এটাকে মেনটেন করতে হবে, যেমন ধরেন প্রতি মাসে একবার বা 2 মাসে একবার এভাবে এসে
করে করে যেতে হয়। এই যে 6টা থেকে 7টা সেশন তাকে করতে হয়, এই সেশনগুলোর মধ্যে ডিউরেশন আসলে কতদিন থাকে বা কত মাস থাকে? এগুলো হলো এক্সটেন্সিভিটির উপরে, কতটুকু এক্সটেন্সিভ জিনিসটা, ওইটার উপরে আমরা ডিউরেশন, নাম্বারস, কত দিন গ্যাপ দিবে এগুলো আমরা বলে থাকি। ইউজুয়ালি 14 দিন পর পর। কোনো কোনো পেশেন্টের দেখা যায় যে ওনার একটা টাইম লিমিটেশনস আছে যে আমার এত দিনের মধ্যে সারাতে হবে বা এত দিনের মধ্যে আমাকে কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে আমরা উইকলিও করে থাকি, বাট একদম আইডিয়াল হচ্ছে 14 দিন পর পর। তারপরে এটা করার পরে মেইনটেনেন্স ডোজটা আপনি মাসে একবার বা 2 মাসে একবার এভাবে মেইনটেইন করে যাবেন। মেস্তার দাগ কমানোর জন্য কিছু টপিক্যাল ক্রিম বা কেমিক্যাল পিলিং, এছাড়া আর কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি এই তিনটা বেসিক, একটা হচ্ছে ওরাল মেডিকেশন, সেকেন্ড হচ্ছে যে আপনার মেডিকেটেড ক্রিম বা জেল, আর থার্ড হচ্ছে কেমিক্যাল পিলস। এরপরও যদি আরও কেউ জিজ্ঞেস করে সেক্ষেত্রে পিকো লেজার্স আছে, তারপর মেজোথেরাপি আছে, ফেস পিআরপি আছে। তো এটা আমরা স্কিন বুঝে বুঝে আমরা সেভাবে আর কি সাজেস্ট করে থাকি। ম্যাম, মেলাজমার ক্ষেত্রে আসলে পিআরপিটা আসলে আপনারা কিভাবে ইউজ করে থাকেন? অ্যাকচুয়ালি পিআরপিটা তো জানেনই প্রসিডিউরটা, আপনার ব্লাড নিয়ে ওখান থেকে গ্রোথ ফ্যাক্টরটা আমরা আলাদা করি সেন্ট্রিফিউজ করে, তারপর সেটাই আমরা একটা মেশিনের সাহায্যে স্কিনে দিয়ে দিই। এখন লোকেটেড এরিয়াতে দেওয়া হয়, ধরেন আপনার কোনো স্কার আছে সেক্ষেত্রে আপনি ফেস পিআরপি করতে পারেন, আপনার কোনো দাগ আছে মেলাজমার সেক্ষেত্রে আপনি করতে পারেন, আন্ডার আই ডার্ক সার্কেলের ক্ষেত্রে তো খুবই ভালো কাজ করে ফেস পিআরপি। সো এই ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা গ্রোথ ফ্যাক্টরটা দিয়ে দিই স্কিনে, তখন ওখানে নতুন কোলাজেন তৈরি হয়। নতুন কোলাজেন তৈরি হওয়া মানে ওখানে স্কিন তৈরি হচ্ছে। এক সাইড দিয়ে আপনার মেডিসিন যাচ্ছে, আপনি মেডিকেটেড জেল মাখছেন, ক্রিম মাখছেন, অন্য সাইড দিয়ে যখন আপনি পিআরপি করছেন তখন ওখানে কি হচ্ছে, কোলাজেন তৈরি হয়ে নতুন স্কিন তৈরি হচ্ছে। ফলে এক পাশ থেকে আপনার মেস্তাটা কমছে, অন্য দিক থেকে নতুন স্কিন তৈরি হচ্ছে, তখন রেজাল্টটা খুব দ্রুত চলে আসে, খুব সুন্দর দেখা যায়। বাট যাদের ক্ষেত্রে অ্যাক্টিভ অ্যাকনে আছে ফেসে, তাদের ক্ষেত্রে আমরা ফেস পিআরপিটা করতে না করি মেলাজমার জন্য, কারণ অ্যাক্টিভ অ্যাকনে যদি থাকে সেক্ষেত্রে আমরা যখন রাব করি জিনিসটা মেশিনটা দিয়ে করি তখন অ্যাকনে বেড়ে যেতে থাকে। ম্যাম, মেলাজমা এই দাগটাকে কমানোর জন্য ট্রিটমেন্ট করলে তার মেলাজমাটা কি একেবারেই চলে যাবে কিনা? মেলাজমা কমে যায়, চলে যায় না, এটা আপনাকে টাইম টু টাইম ডিস্টার্ব করবে। সো এই কাউন্সেলিংটাকে আপনারা পেশেন্টদেরকে ডেফিনেটলি কাউন্সেল করেই আমরা স্টার্ট করি ট্রিটমেন্ট, যেটা আপনার কমে যাবে, অনেকখানি কমে যাবে, ধরেন 70%, 80%, 90%ও, পেশেন্টের 100%ও চলে গেছে এরকমও হয়, কিন্তু এটা টাইম টু টাইম ফিরে আসবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা ডিজিজ, এটা আপনার মৃত্যুর সাথে অবসান হবে, বিকজ এটা ক্রনিক ডিজিজ এবং এই ডিজিজটা এরকমই। সো এটা টাইম টু টাইম আপনার মুখে ভেসে আসবে, তখন আবার পেশেন্ট মন খারাপ যাতে না হয় আগে থেকে ডিজিজটা আমরা সম্পর্কে জানিয়ে দিই। ট্রিটমেন্টগুলোর পাশাপাশি কিছু বিষয় মেনটেন করতে হয়, সেই মেনটেনেন্সগুলো আসলে কি কি? মেনটেনেন্সের মধ্যে ফার্স্ট অফ অল তো সানস্ক্রিন মাখতে হয়, এবং কত ফ্রিকোয়েন্সিতে মাখবেন সেগুলো আমরা সব বলে দেই। 2 ঘন্টা পর পর কতটুকু পরিমাণে মাখবেন সেগুলো বলে দিচ্ছি। তো সানস্ক্রিন যে শুধু রোদে বের হলেই সানস্ক্রিনটা মাখবে সেটা কিন্তু না, আপনি যদি চুলার কাছে অনেকক্ষণ থাকেন, তাপে, আগুনের তাপে, তারপরে হিটে, তারপরে হচ্ছে আপনার সানলাইটে, এগুলো বাড়ে, এই জন্য সানস্ক্রিনটা খুবই জরুরি। সেকেন্ড হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলস যুক্ত খাবার খেতে হয়, পলিফেনলস গ্রিন টিতে আছে, প্রচুর ফলমূলে আছে। সো এই পলিফেনলস যারা খায়, ভিটামিন সি যুক্ত খাবার যারা বেশি খায় সারাদিনের মধ্যে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা প্রিভেন্ট করা, মানে এটাকে কন্ট্রোলে রাখা, হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা, হেলদি ফুড খাওয়া। আর পানির সাথে এটা রিলেশন আছে, ঘুমের সাথে এটা রিলেশন আছে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হয়। ঘুমের সাথে যারা রাত জাগেন তাদের ক্ষেত্রে মেলাজমা যত ট্রিটমেন্টই করুক না কেন এটা ভালো ফল কখনোই পায় না। এই জন্য সুন্দর একটা সেডেন্টারি লাইফ থেকে বের হয়ে একটা হেলদি লাইফস্টাইলে আসতে হয়। এক্ষেত্রে এক্সারসাইজ, পানি আর হচ্ছে ঘুম খুবই জরুরি। মোবাইলের যে রেডিয়েশনটা বা ডেস্কটপ বা ল্যাপটপের যে লাইট যেটা, এবং এই যে আমরা লাইটে বসে কথা বলছি, এই ধরনের লাইটের কারণেও অনেক সময় দেখা যায় নাকি মেলাজমা হয়ে থাকে, এটা আসলে কতটুকু সত্য? এটা কন্ট্রোভার্সিয়াল, অনেক রিসার্চে বলেছে যে এটা এখনো কোনো সত্যতা নেই, বাট এগুলো তো সব ইউভি রে আছে। সো ইউভি রে যেহেতু আছে, সুতরাং সতর্ক থাকাই ভালো। মেস্তার পেশেন্ট তো অবশ্যই আমরা বলি যদি বাইরে নাও বের হয়, যে কোথাও বসে আছেন ঘরে কিন্তু আলো তো ঢুকছে আপনার কাছে, সো আপনি একবার করে সানস্ক্রিন মাখবেন। যদি কেউ বাইরে বের হয় সানলাইটে, সেক্ষেত্রে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবে। যারা স্ক্রিনে বসে কাজ করছে বা এরকম আলোর নিচে কাজ করছে, তাদের ক্ষেত্রে আমরা বলি 2 থেকে 3 ঘন্টা অ্যাটলিস্ট পর পর সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে। লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঘুমানো, হেলদি ফুড খাওয়া, এর পাশাপাশি অনেকে দেখা যায় যে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে থাকে, এই বিষয়ে একটু জানতে চাই। ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে আমি বলবো টক দই আমার খুব পছন্দের একটা ফেস প্যাক।
সো টক দই দিয়ে, চন্দনের গুঁড়ো দিয়ে, মধু দিয়ে আপনি একটা ফেস প্যাক বানায় নিতে পারবেন, যেটা হলো যে আপনার মেস্তার জন্য খুব ভালো কাজ করবে। আর যদি কাউকে হলুদ স্যুট করে তাহলে হলুদ, কাঁচা হলুদ ওটার সাথে মিক্স করে নিতে পারেন। তো এটা আপনি ঘরোয়া উপায় করতে পারবেন। এছাড়া এমনি শুধুমাত্র চন্দনের গুঁড়ো দিয়েও আপনি, কারণ এটা চন্দনের গুঁড়োটা মেইনলি যেটা কেমিক্যাল পিলের কাজ করে। সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক চটকদার বিজ্ঞাপনে দেখা যায় 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে একেবারে মেলাজমাকে কিওর করে দেওয়া হবে, অর্থাৎ মেলাজমাকে ভ্যানিশ করে দেওয়া হবে। এই বিষয়টি একটু জানতে চাই। এটা তো আসলে ওই যে পিকো লেজারের কথা আমরা যেটা বলেছি, যে পিকো লেজার ছাড়া অন্য কোনো লেজারের মাধ্যমে এটা করা সম্ভব না। আর লেজার করার পর ওই যে আমি বললাম যে ডিজিজটা কি, এটা আপনাকে আগে জানতে হবে, যার হয়েছে তার নিজেকে জানতে হবে। এই ডিজিজটা ক্রনিক ডিজিজ, এটা আপনার থাকবে। আচ্ছা, সো লেজার করে আপনি যখন অনেকগুলো পয়সা নষ্ট করে ফেলছেন একবারে, তখন কিছুদিন আপনি তো ভালো থাকবেন, ভালো থাকার পরে যখন এটা আবার ব্যাক করবে তখন আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। সো এই জন্য মেস্তার পেশেন্টের ক্ষেত্রে আমরা একেবারে ফার্স্টেই লেজার করার জন্য সাজেশন দেই না। আমরা আরও জানবো এই মেলাজমা সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। আপনার ত্বকে একসময় হয়তো ব্রণ ছিল, ব্রণ ভালো হয়ে গেছে সময়ের সাথে, কিন্তু রেখে গেছে দাগ বা ক্ষত। অনেকের ক্ষেত্রে আগের ব্রণের দাগ বা ক্ষত তো রয়েই গেছে, সেই সাথে তৈরি হচ্ছে নতুন ব্রণ। আপনি হয়তো আশঙ্কায় আছেন এই ব্রণগুলো তৈরি করবে নতুন দাগ। এই ব্রণের দাগকে আমরা সাধারণত পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন এবং ক্ষতকে অ্যাকনে স্কার বলে থাকি। এই দাগ বা ক্ষত আমাদের কিন্তু নানা ধরনের ভুলের কারণেই তৈরি হয়। আমি সেই ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম ভুল, ব্রণ হলেই আমরা জেনে শুনে বা নিজের অজান্তেই মুখে হাত দিতে থাকি, ব্রণকে খোটাতে থাকি। অনেকেই আছেন যে ব্রণটাকে চেপে ভাবেন যে পেয়ে গেলেন বুঝি ব্রণ থেকে চিরমুক্তি। ব্রণ তো ভালো হলেই না, আপনার হাতের ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে ব্রণে, এবং সেখানে প্রদাহ হচ্ছে, স্কিনে ইরিটেশন হচ্ছে এবং দাগ তৈরি হচ্ছে। দ্বিতীয় ভুল, অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে এবং সেই কারণে চুলকোয়। যখন ব্রণ হয় এবং অ্যালার্জির অ্যাটাক হয় তখন তারা চুলকোতে থাকে। এই যে ইরিটেশন, এর ফলেও কিন্তু দাগ তৈরি হয়। তৃতীয় ভুল, ব্রণের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, কিন্তু অনেকেই ব্রণের চিকিৎসা শুরু করেই মাঝপথে থেমে দেয় বা ডক্টরের কাছে ফলো আপে যায় না, চিকিৎসা ছেড়ে দেয়। এর ফলে হয় কি, ব্রণগুলো তো ভালো হয় না, সেগুলো তৈরি করে দাগ। চতুর্থ ভুল, ব্রণ হলে সেটি দাগটাকে দূর করার জন্য নানা রকম কনসিলার, ফাউন্ডেশন এবং মেকআপ ইউজ করে, যে ভাবি যে এগুলো ব্যবহার করলেই আমার তো দাগটা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু ত্বকের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং আমাদের যে মেলানোসাইট নামে যে সেলটি থাকে, যা আমাদের ব্রণের দাগ তৈরিতে সাহায্য করে, মেলানিন তৈরি করে, সেটিকে কিন্তু স্টিমুলেট করে। পঞ্চম ভুল, ফেয়ারনেস ক্রিম অবসেশন। ব্রণের দাগ হলে অনেকে ওভার দ্য কাউন্টার বা কোনো ফেয়ারনেস ক্রিম কিনে সেটি ব্যবহার করেন। ইনিশিয়ালি হয়তো ব্রণের দাগগুলো একটু হালকা হয়, কিন্তু পরবর্তীতে এই ফেয়ারনেস ক্রিমে নানা ধরনের স্টেরয়েড, যে স্কিন ড্যামেজিং প্রোডাক্টগুলো, ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, সেগুলো নতুন ব্রণের তৈরি করে এবং আগের দাগগুলোকে পার্মানেন্ট করে দেয়। ষষ্ঠ ভুল, ব্রণের দাগ থেকে মুক্তির জন্য অনেকে লেবু, টুথপেস্ট ব্যবহার করে বা ব্লিচ করে ফেলে। এতে হয় কি, কেমিক্যাল বার্ন হয়, ব্রণের দাগ আরও গভীরে চলে যায় এবং দাগ তো দূর হয় না, দাগটি আরও বেশি স্থায়ী হয়ে যায়। সাধারণত আমরা ত্বক বিশেষজ্ঞরা যেভাবে ব্রণ এবং ব্রণের দাগের চিকিৎসা করে থাকি, আমরা 3টি স্টেপ ফলো করে থাকি। প্রথম স্টেপে থাকে বেসিক স্কিন কেয়ার রুটিন, যেখানে ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এবং সেকেন্ড স্টেপে থাকে ব্রণের এবং ব্রণের দাগের জন্য ব্যবহারের জন্য অর্থাৎ টপিক্যাল কোনো প্রোডাক্ট এবং ওরাল মেডিকেশন। থার্ড স্টেপে থাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট। প্রথমে আমরা যে ক্লিনজারটি দিয়ে থাকি সেখানে সাধারণত গ্লাইকোলিক অ্যাসিড বা স্টোরিক অ্যাসিড থাকে এবং সাথে গ্রিন টি এক্সট্র্যাক্ট এবং ভাইটামিন ই যুক্ত কোনো ক্লিনজার দেওয়া হয়ে থাকে, যেটি ত্বকে পরিষ্কার করবে, পোরগুলোকে আনক্লগ হতে সাহায্য করবে এবং দাগকে হালকা করবে, ত্বকের পিএইচ ব্যালেন্স, ত্বকের যে স্কিন ব্যারিয়ার সেটিকে রক্ষা করবে। ময়শ্চারাইজারটি সাধারণত হয় ওয়াটার বেসড, নায়াসিনামাইড, রেটিনল, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভাইটামিন সি, গ্রিন টি এক্সট্র্যাক্ট যুক্ত আমরা কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে বলি, যে স্কিন ব্রাইটনার এবং লাইটনার হিসেবে কাজ করে। এখন আসছি সানস্ক্রিন। ময়শ্চারাইজার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ইনফ্রারেড থেকে রক্ষা করে, যে ইনফ্রারেডগুলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত নানা ধরনের গ্যাজেট থেকে আসে, কুকিং রে থেকে আসে।
সানস্ক্রিনটি সাধারণত SPF যুক্ত এবং PA++ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হলে এটি ব্রণযুক্ত ত্বক বা যে কোনো ত্বকের দাগ থাকলে সেটি কিন্তু এক ধরনের টনিক হিসেবে কাজ করে। এখন আসছে মেডিকেশন। সাধারণ টপিক্যাল মেডিকেশনে আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলোতে কোনো স্কিন লাইটেনিং ক্রিম বা জেল বা লোশন দিয়ে থাকি। এগুলোতে সাধারণত আরবিউটিন, লিকোরাইস, ট্রানএক্সামিক অ্যাসিড, কোজিক অ্যাসিড সমৃদ্ধ হয়ে থাকে। থার্ড স্টেপ যেটি বলেছি যে অ্যাডভান্স ট্রিটমেন্টে আমরা নানা ধরনের পিল করে থাকি। সেটিতে হচ্ছে কেমিক্যাল পিল, যেখানে আছে ল্যাকটিক পিল, প্রোবায়োটিক পিল, ম্যান্ডেলিক পিল, গ্লাইকোলিক পিল। এই পিলের কাজ হচ্ছে ত্বকের ডেড সেল এবং যে ড্যামেজ সেলগুলো আছে যেগুলো পিগমেন্ট তৈরি করছে সেগুলোকে সরিয়ে নতুন সেল তৈরির জন্য জায়গা দেয়, অর্থাৎ হেলদি সেল তৈরি হয়, হেলদি সেল প্রমোট হয় এবং ত্বকের দাগ আস্তে আস্তে হালকা হতে থাকে কয়েকটি সেশনের মাধ্যমে। এছাড়া কিসুইস লেজারও ভালো রেসপন্স পাওয়া যায়। এরপরেও যাদের ব্রণের ক্ষত আছে, যেমন বক্স স্কার, আইসপিক স্কার বা রোলিং স্কার, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত PRP, মাইক্রোনেডলিং এবং ফ্র্যাকশনাল লেজারের কম্বিনেশন থেরাপি দিয়ে থাকি। ম্যাম, মেলাজমা যেন না হয় তারা কি ধরনের প্রিভেনশন আসলে নিতে পারে? ফার্স্ট অফ অল তাদের সানস্ক্রিন খুবই রিলিজিয়াসলি মাখতে হবে। সেকেন্ড হচ্ছে তাদের লাইফস্টাইল, যেটা বললাম যে ওই জিনিসগুলো মেনটেন করতে হবে, বেশি করে পানি খাওয়া, পলিফেনলস যুক্ত খাবার খাওয়া, অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া বেশি, ভিটামিন সি যুক্ত বেশি খাবার খাওয়া, এগুলো মানে ফল মূল আঁশযুক্ত খাবার এগুলো বেশি খেতে হবে। আর থার্ড জিনিস আমি বলবো যে যখনই একটা প্যাচ শুরু হবে, ধরেন খুবই কম একটা প্যাচ যেটা বোঝা যাচ্ছে কেবলমাত্র, তখনই ডক্টরের কাছে আসতে হবে এবং প্রিভেনশনের জন্য কিছু মেডিসিন আছে ওগুলো স্টার্ট করে দিতে হবে। এক্ষেত্রে কি গ্লুটাথিয়ন ট্রিটমেন্টে কি অনেক কাজে লাগতে পারে? কারো ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারো ক্ষেত্রে না, সেটা আসলে আমরা দেখার পরে বলতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মেলাজমা সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানলাম যে আসলে কি ধরনের ট্রিটমেন্ট করা যায়, কাদের ক্ষেত্রে কতটা সেশন লাগে এবং কোন ধরনের ট্রিটমেন্ট করলে আসলে স্কিনের ক্ষতি না করেও সেটাকে আসলে একটু হালকা করা যায়। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।